নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের সকলকে আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেট দিতে চলেছি সেটি হচ্ছে গতকালকে কলকাতা হাইকোর্টে 5% মামলা নিয়ে ঠিক কী ঘটনা ঘটেছে এবং আগামী 9 তারিখ এই 5% মামলায় কী ঘটনা ঘটতে চলেছে আপনাদের সাথে এই বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত এখন এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বিচারপতি রাজাশেখর মান্তার এই 5% মামলা নিয়ে বিশেষ পর্যবেক্ষণ এবং এখানে কিন্তু ভাগ্য খুলতে চলেছে 2147 জন ক্যান্ডিডেটের। তো চলুন আমরা বিস্তারিত দেখে নেব, কিন্তু তার আগে বলে রাখি যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আজকে আমরা এই আপডেটটি এবারে বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, 42,949 যে নিয়োগ হয়েছিল 2016 সালে, সেই নিয়োগকে ঘিরে একাধিক অভিযোগ, একাধিক মামলা, সিবিআই ইডির ইনভেস্টিগেশন এবং সিবিআই ইডির চার্জশিট জমা কলকাতা হাইকোর্টে কিন্তু এই মামলাগুলোকে আরও শক্তপোক্ত করে তুলেছে। কেননা এক কথায় বলা যায় সিবিআই তাদের চার্জশিটে যে ওএমআর দুর্নীতির রহস্য এবং প্যানেল তৈরির রহস্য উদ্ঘাটন করেছে, বিশেষ করে এস বাসু রায়ান কোম্পানি, যারা মূলত 2014 প্রাইমারি টেটে যে ওএমআর সিট নিয়ে এত মামলা হয়েছে, এত ঘটনা ঘটে গেছে, এই ওএমআর সিটের মূল্যায়নের দায়িত্ব ছিল, কিন্তু সেইখানে মূল্যায়নের দায়িত্বে থাকাকালীনই তাদের হাত বদলে কিন্তু 3টি কোম্পানির হাত বদলে সেই ওএমআর সিট ওড়িশার বালাসোর শহরে একটি কোম্পানি পেপার মিলে গিয়ে সেগুলো কিন্তু র ম্যাটেরিয়ালস হিসেবে বিক্রি হয়ে গেছে। 268 কুইন্টাল ওএমআর সিট বিক্রি হয়েছে। এই দিকে এটা যেমন উঠে এসছে একটা দুর্নীতির অভিযোগ, ঠিক অপর দিকে রাতারাতি যেভাবে প্যানেল না দিয়েই এসএমএসের মাধ্যমে নিয়োগ করেছে 42,949 নিয়োগে পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য, যিনি বর্তমানে জেলে রয়েছেন, তার ফলে কিন্তু এখানে 5%-এর যে একটা প্যানেল দেওয়ার কথা ছিল, সেই 5%-এর প্যানেল, যেটা ওয়েটিং লিস্ট বলা হয় বা অ্যাডিশনাল প্যানেল লিস্ট বলা হয়, যেটা কিন্তু প্রাইমারি বোর্ড তখন তো দেয়নি। 8 বছর পার হয়ে গেছে, আজকে পর্যন্ত কিন্তু সেটি অধরা। এবং এই নিয়ে কলকাতা হাইকোর্টে অনেকগুলি একটি মেন মামলা এবং তার সাথে অনেকগুলি ক্যান ফাইল হয়েছে এবং এই মামলা নিয়েও কিন্তু দীর্ঘদিন ধরে টালবাহানা করেই চলেছে পর্ষদ। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলা 25 থেকে 26টা শুনানি হয়েছে এবং তারপরেও এই মামলাটি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আসার পর তিনি মামলাটিকে কিন্তু ছেড়ে দেন, প্রধান বিচারপতির বেঞ্চে পাঠান এবং প্রধান বিচারপতির বেঞ্চ আবার নতুন করে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চেই মামলাটিকে অ্যাসাইন করেন এবং বিচারপতি রাজাশেখর মান্থাই কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট করবেন। তো মামলার যা গতি প্রকৃতি, এই মামলা যেদিকে এগোচ্ছে এবং যেভাবে এগোচ্ছে তাতে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থা ভীষণ খারাপ। প্রাথমিক শিক্ষা পর্ষদকে এর আগেও দেখেছি আমরা বিভিন্নভাবে কিন্তু কলকাতা হাইকোর্টে নাকানি চোবানি খেতে। তো এই মামলার ক্ষেত্রেও কিন্তু ঠিক এই ধরনেরই ঘটনা ঘটতে চলেছে এবং এই 5% মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার যে অর্ডার কপি, অর্থাৎ যে 25টা শুনানি নিয়েছে সেখানে যে অর্ডার কপি ছিল, সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন যে এখানে যে 5%-এর কোনো প্যানেল তৈরি হয়নি এবং রুলস মোতাবেক এই প্যানেলটি তৈরি হয়নি, সেই সমস্ত বিষয় কিন্তু তিনি তার যে অর্ডার কপি সেই অর্ডার কপিতে উল্লেখ করেছেন। তার সাথে তিনি রত্না বাগচি, তৎকালীন পর্ষদের সচিব ছিলেন রত্না বাগচি মহাশয়া, তাকে পার্সোনালি কোর্টে ডেকে তাকে কিন্তু এজলাসের সামনে বলতে শোনা গিয়েছে যে না, 5%-এর কোনো প্যানেল তৈরি করা হয়নি এবং এই প্রসঙ্গে প্রশ্ন করালে উনি সবটাই কিন্তু নিজের ঘাট থেকে দায় ছেড়ে দিয়ে তৎকালীন পর্ষদের সভাপতি যিনি জেলে রয়েছেন মানিক ভট্টাচার্যের ঘাড়ের ওপর দায় চাপান এবং বলেন যে মানিক ভট্টাচার্যের নির্দেশেই সবটা হয়েছে এবং এস বাসু রায় কোম্পানির তত্ত্বাবধানেই কিন্তু সমস্ত প্যানেল তৈরি হয়েছে, যার ফলে 5%-এর কোনো রুলস মানা হয়নি। তো এই বিষয়টি বলার পরেও প্রাক্তন বিচারপতি এই নিয়ে কিন্তু কোনো জাজমেন্ট বা ফাইনাল জাজমেন্ট দেননি অতগুলো শুনানির পরেও। তো যাই হোক, তো এই মামলায়
গতকালকে কিন্তু মামলাটি মেনশন করেছেন পিটিশনারদের আইনজীবী দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয়। উনি মামলাটিকে দ্রুত নিষ্পত্তি করার জন্য আর্জি জানান। তখন বিচারপতি রাজাশেখর মান্থা পর্ষদের যিনি আইনজীবী ছিলেন তাকে এই বিষয়ে বলেন যে আপনাদের কি মতামত। পর্ষদের তরফ থেকে কিন্তু কিছুদিন সময় চাওয়া হয়, প্রায় 15 দিন মতো। কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা এই কথা শুনে ভীষণ রেগে যান এবং বলেন যে কিসের এত সময়, এত দিন ধরে এই মামলা শুনানি চলছে কিন্তু আজ পর্যন্ত এই মামলার শুনানি ফাইনাল জাজমেন্ট হয়নি। এতদিন সময় টময় দেওয়া যাবে না, আপনাদেরকে খুব বেশি হলে আমি 7 দিন সময় দিতে পারি। আগামী 9/4/2024 অর্থাৎ 9 এপ্রিল এই মামলা কিন্তু ফাইনাল জাজমেন্ট হবে। ফিক্সড ম্যাটার হিসেবে কিন্তু 9 তারিখে মামলাটিকে রাখা হয়েছে। ওই 9 তারিখে কিন্তু ফাইনাল জাজমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর ওই দিনই কিন্তু 2147 জন ক্যান্ডিডেটের ভাগ্য খোলার প্রবল চান্স রয়েছে। তবে এই মামলার রায় পিটিশনার ভিত্তিক হবে নাকি জেনারেল ভিত্তিক হবে এটা কিন্তু বলা মুশকিল, যেহেতু এটা পুরো প্যানেলের মামলা। 42,949 পুরো প্যানেলকে ঘিরে এই মামলাটি হয়েছে। যে পুরো প্যানেলেই যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসছে এবং অনিয়ম বেনিয়ম কোনো রকম নিয়ম না মেনে প্যানেল তৈরি এবং নিয়োগ দেওয়া, এই সমস্ত বিষয় আজকে নিয়োগ হয়ে যাওয়ার 8 বছর পরেও কিন্তু এ ধরনের বিভিন্ন অভিযোগ শুধু প্রাথমিক শিক্ষা পর্ষদ নয়, যারা ইন সার্ভিস হয়ে রয়েছেন 2016 সালে চাকরি পেয়েছিলেন তাদেরকেও কিন্তু এই বিষয়গুলো সাফার করতে হচ্ছে। তো যাই হোক, এই বিষয়টা এখন শুধু পিটিশনার ভিত্তিক রায় হবে নাকি জেনারেল রায় হবে সেটা বলা মুশকিল। সেটা কোর্টের পর্যবেক্ষণ। বিচারপতি রাজাশেখর মান্থা কোন দৃষ্টিতে দেখবেন এবং তিনি আইন মোতাবেক যেটা সঠিক হবে উনি সেটাই হয়তো করবেন। তো যাই হোক, আগামীতে দেখা যাবে 9 তারিখে এই মামলার আর মাত্র 6টি দিন, 6 দিন পরেই কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট আমরা দেখতে পাবো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। দীর্ঘ 8 বছরের বঞ্চনার লড়াই, দীর্ঘ 8 বছর ধরে অনেক ভালো ভালো ক্যান্ডিডেট তারা কিন্তু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আন্দোলন করে বেরিয়েছে, নট ইনক্লুডেড তকমা লাগিয়ে তারা ঘুরে বেরিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে তাদের বঞ্চনার থেকে মুক্তি দেননি। তো যাই হোক, সেই বঞ্চনা হয়তো মুক্তি হতে চলেছে। 2147 জন সিটে 42,949-এর 5%, 2147 জন সিটে কিন্তু নতুন করে নিয়োগ পেতে চলেছে। আর অপরপক্ষে এই 5%-এর জায়গায় যে 2208 জনকে অতিরিক্ত নিয়োগ করেছে 2018 সালে প্রাইমারি বোর্ড, তাদের কি হবে সেটা কিন্তু সেই বিষয়েও কোর্টই নির্দেশ দেবেন। তো দেখা যাক কি হয় 9 তারিখে। তো বন্ধুরা, আপনাদের এখন এই পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো লাগলে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই ফলো করতে থাকুন। আপনাদেরকে নতুন আপডেট আমি জানাবো আবার। ধন্যবাদ সকলে, ভালো থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আসছি।